মুকেশ আম্বানি ক্যাম্পা কোলা নিয়ে অনেক বড় গেম খেলেছেন। 200 কোটি টাকার বিনিময়ে ক্যাম্পা কোলা আজ আইপিএল এর কো প্রেজেন্টিং পার্টনার, যেখানে এক সময় পেপসি আইপিএল এর রাজত্ব করত। আর এর সাথে রিলায়েন্স ভারতের সফট ড্রিঙ্ক মার্কেটে সোজাসুজি কোক আর পেপসির সাথে যুদ্ধে নেমে প্রায় জয় লাভ করে নিয়েছে। ঠিক কিভাবে ভারতের ধ্বংস হয়ে যাওয়া একটি সফট ড্রিঙ্ক কোম্পানিকে রিলায়েন্স আবার নতুন করে রিভাইভ করলো, সেটাই জানবো আজকের ভিডিওতে। ভারতের সফট ড্রিঙ্ক মার্কেটে প্রায় 80%-এরও বেশি নিয়ন্ত্রণ ছিল কোকা কোলা এবং পেপসি কোম্পানির। এই দুটো আমেরিকান দানব তাদের সামনে কোনো ভারতীয় ব্র্যান্ডকে ভারতের মার্কেটে টিকতেই দেয়নি। ভারতে আসার সাথে সাথেই তারা প্রথমে 777 ব্র্যান্ডকে মার্কেট থেকে সরালো, তারপর পার্লের ফেমাস কোল্ড ড্রিঙ্ক গোল্ড স্পটকেও মার্কেট থেকে সরালো, এরপর রাসনার মতো সুপারহিট ব্র্যান্ডকেও মার্কেট থেকে সরতে বাধ্য করে দিল তারা। ইনফ্যাক্ট ক্যাম্পা কোলা নিজেও কোকা কোলা এবং পেপসির ভারতে আসার পর ফ্লপ হয়ে গিয়েছিল, যার কারণেই ক্যাম্পা কোলা কোম্পানিটি ভারত থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। প্রশ্ন হচ্ছে, কোকা কোলা এবং পেপসির মধ্যে এমন কি আছে যে তারা ভারতীয় মার্কেটে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে এত দিন ধরে টিকে রয়েছে? উত্তর হলো, তাদের কাছে রয়েছে বিশাল ইনভেস্টমেন্ট, সফট ড্রিঙ্ক কোম্পানিতে 100 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স, সারা পৃথিবী জুড়ে লাখ লাখ আউটলেটে ডিস্ট্রিবিউশনের পাওয়ার এবং পৃথিবীর সব থেকে শক্তিশালী মার্কেটিং টিম। ভারতে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে তার ফেভারিট কোল্ড ড্রিঙ্ক কি, তাহলে সে প্রথমেই বলবে কোক, না হলে পেপসি, না হলে এদেরই কোনো সাব ব্র্যান্ডের নাম। রিলায়েন্সের ক্যাম্পা কোলা এই বিষয়টিতে আসার আগে আরেকটি বিষয়তে আসি। ভারতের আরও একটি কোল্ড ড্রিঙ্কের কি সত্যি প্রয়োজন ছিল? যদি তোমাকেই আমি জিজ্ঞাসা করি যে কোক, পেপসি, থামস আপ, 7 আপ, মিরিন্ডা ও ফান্টা থাকা সত্ত্বেও আরও একটি কোল্ড ড্রিঙ্কস কি তুমি পছন্দ করবে? তাহলে অনেক ক্ষেত্রেই তোমার উত্তর হবে না, কারণ এতগুলো সফট ড্রিঙ্ক তো ভারতের মার্কেটে রয়েছে। তাহলে রিলায়েন্স কেন আবার সফট ড্রিঙ্কের মার্কেটে নামতে গেল? মুকেশ আম্বানি চাইলে কিন্তু তারা নিজেদেরই কোনো একটা নামের, সাপোজ জিও কোলা নামের ব্র্যান্ড বানাতেই পারতেন, কিন্তু তিনি স্ট্র্যাটেজির সাথেই 2000 সালে বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পা কোলাকে মাত্র 22 কোটি টাকা দিয়ে 2022 সালে কিনে নিলেন। অনেকেই জানেন না, ক্যাম্পা কোলা ভারতের মার্কেটে 15 বছর ধরে রাজত্ব করেছিল। আর ক্যাম্পা কোলা এটা করতে পেরেছিল কারণ 1977 সালে ভারত সরকার দেশে কোকা কোলার রাস্তা বন্ধ করে দিয়েছিল, কারণ কোকা কোলা তাদের সিক্রেট ফর্মুলা ভারত সরকারের সাথে শেয়ার করতে রাজি হয়নি। 2022 সালে ক্যাম্পা কোলা কেনার এক বছর আগেই 2021 সালে কোকা কোলা ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান টি কৃষ্ণ কুমারকে রিলায়েন্স নিয়োগ করে নেয়। এছাড়াও রিলায়েন্স অ্যাওয়ার্ড উইনিং অ্যাডভার্টাইজমেন্ট জিনিয়াস প্রসূন যোশীকেও নিয়োগ করে নেয়, যে কিনা 2003 সালে ঠান্ডা মতলব কোকা কোলা ক্যাম্পেইন চালিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছেন, মুকেশ আম্বানি একেবারে কাঁচা খিলাড়ি মোটেও নয়, এবং তার রিলায়েন্সও একটি প্রপার স্ট্র্যাটেজি নিয়ে তবেই সফট ড্রিঙ্ক মার্কেটে নেমেছিল। ক্যাম্পা কোলাকে ভারতের মার্কেটে উপরে তোলার জন্য যে দ্বিতীয় স্ট্র্যাটেজি ছিল, সেটি ছিল প্রোডাক্টের দাম। আম্বানির পরীক্ষিত এবং প্রমাণিত একটি স্ট্র্যাটেজি হলো প্রোডাক্ট ফ্রিতে বিলিয়ে তার পাবলিসিটি করানো, যে স্ট্র্যাটেজি অলরেডি জিও নেটওয়ার্ক টেলিকম ইন্ডাস্ট্রিতে খাটিয়ে টেলিকম কোম্পানিগুলোকে টক্কর দিয়ে 1 নম্বর নেটওয়ার্ক হয়ে উঠেছে। এছাড়াও আইপিএল প্রথমে ফ্রিতে রেখে তার পরের বছর থেকে মোটা সাবস্ক্রিপশন নিয়েও অনেক কামিয়েছে জিও। কিন্তু এখানে তো আর কোল্ড ড্রিঙ্কস ফ্রিতে দিয়ে কোকা কোলা এবং পেপসির মতো ইন্টারন্যাশনাল দানবদেরকে সরানো যাবে না, তাই না? তাই ভারতে একটা কোকা কোলার অর্ধেক দামে লঞ্চ হয়েছিল ক্যাম্পা কোলা। আম্বানির ক্যাম্পা কোলা নিয়ে তৃতীয় মেজর যে স্ট্র্যাটেজিটি ছিল, সেটি হলো ডিস্ট্রিবিউশন। যেহেতু ক্যাম্পা রিলায়েন্সের প্রোডাক্ট, তাই রিলায়েন্স রিটেলের থ্রু এর ডিস্ট্রিবিউশন করা যথেষ্ট সোজা ছিল। ওইদিকে রিলায়েন্স রিটেলও ভারতের সব থেকে বড় রিটেল প্লেয়ার হওয়ার দৌড়ে রয়েছে। রিলায়েন্স বিগ বাজারকে কিনে নিয়ে স্মার্ট বাজারে রূপান্তরিত করেছে। 2025-এর তথ্য অনুযায়ী রিলায়েন্স 18,000-এরও বেশি স্টোর এবং শাখা নিয়ে ভারতের সব থেকে বড় রিটেল চেন। ফলে সেখানে কোক আর পেপসি কোনোদিনও প্রতিযোগিতায় পারবে না। কিন্তু শুধুমাত্র স্মার্ট বাজারে ডিস্ট্রিবিউশনের মাধ্যমেই এত বড় ব্র্যান্ড হয়নি ক্যাম্পা কোলা। রাস্তার ছোটখাটো দোকান, মুদিখানা এবং স্টেশনারি দোকানের জন্য আলাদাই স্ট্র্যাটেজি ভেবে রেখেছিলেন মুকেশ আম্বানি, কারণ সাধারণ মুদিখানা এবং ছোটখাটো স্টেশনারি দোকানই ছিল কোক এবং পেপসির শক্তিশালী জায়গা। কারণ লাস্ট 30 বছর ধরে ভারতের কোনায় কোনায় এরকম ছোটখাটো দোকানেই তারা নিজেদের নেটওয়ার্ক আরো স্ট্রং করে তুলেছে। আর এটা রিলায়েন্স খুব ভালো করেই জানতো, আর তার জন্য তারা আরো একটি ওষুধ ভেবে রেখেছিল, যেখানে অন্যান্য সফট ড্রিঙ্কস থেকে দোকানদারদের
ওদের মার্জিন 2 থেকে 3% আসতো, সেখানে ক্যাম্পা কোলা বিক্রি করে মার্জিন আসতে শুরু করলো 8%-এরও বেশি। ফলে দোকানদারেরাও ক্যাম্পা কোলাকে বেশি বেশি প্রমোট করতে শুরু করলো তাদের কাস্টমারের কাছে। রিলায়েন্স এখানেই থেমে থাকেনি, তারা সারা ভারতবর্ষ জুড়ে বটলিং প্ল্যান্ট তৈরি করছে, যেখানে হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে। একবার সেগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেই আমরা দেখতে পাবো 2 আমেরিকান জায়ান্টস ভার্সেস দ্য রিচেস্ট ম্যান অফ ইন্ডিয়ার কোল্ড ড্রিঙ্কস ব্যাটেল। আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে সব জানতা ধ্রুব চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।